গুড মর্নিং। 2 জানুয়ারি 7টার সময় যখন ঘুম থেকে উঠলাম, দারুণ ঘুম হয়েছে। ঘুম তো হবেই, কালকে যেভাবে ড্রাইভ আর সারাদিন ঘোরা, আজকের দিনটা শুরু হলো সকালে চা দিয়ে। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি 2 প্লেট আলু পরোটা আর 1 প্লেট ছাতু পরোটা। একটা প্লেটে 2টো করে থাকবে বলেছে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজেই কফি বানিয়ে নিজেই খাবে। চা সকালবেলা চান করে রেডি। আর তোমাদের যে বলছিলাম না, মাউন্টেন ভিউটা দেখো, সানরাইজ হয়েছে এইখানে। এই হচ্ছে মাউন্টেন ভিউ। কিরকম ব্যালকনিতে বসে এরকম দৃশ্য দেখা, চারপাশে যত দূর চোখ যায় খালি সবুজে ঘেরা মাঠ। চা রেডি। এবার আমি নিয়ে ফেভারিট ক্রিম বিস্কুটের সাথে চা খাবো। চাটা খুব ভালো। উইন্টার ভ্যাকেশনে স্টেশন দারুণ লাগে। নিজে চা বানিয়ে বেডে বসে স্টেকেশন করছে, মানে উইন্টার ভ্যাকেশনে স্টে। আর এইটা হচ্ছে এই হোটেলের পার্কিং এরিয়া, গেট দিয়ে বন্ধ, সিকিউর। মোটামুটি এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি অ্যাডজাস্ট করে সামনে একটা, এখানে 4-5টা রাখা যায়। এতক্ষণ পরে ব্রেকফাস্ট দিয়ে গেল, অনেক লেট, 11:45 বাজে। 8টার সময় দেবে বলেছিল। ব্রেকফাস্ট দিতে অনেক লেট করে দিয়েছে। আলুর পরোটাগুলো কিন্তু ভালোই আছে, মানে এক একজনের 2টো করে। আর এটা হচ্ছে ছাতুর পরোটা, মানে ভরে আছে, দইটা পুরো একদম ঠিক। ব্রেকফাস্টের স্ট্যান্ডার্ডটা ঠিক আছে। বলে রাখি, লেট হয়েছে অনেক, 8টায় দেওয়ার কথা ছিল, 11:15টার সময় ব্রেকফাস্ট পেলাম। এদের নাকি কুক আসেনি, সামথিং লাইক দ্যাট। বাট এদের ম্যানেজ করা উচিত ছিল। ঘুরতে এসে এতটা সময় রুমে বসে থাকাটা, কালকে ব্রেকফাস্ট আমি মানা করে দিয়েছি, ব্রেকফাস্টটা বাইরেই ম্যানেজ করবো। হোটেল থেকে বেরিয়ে জাস্ট 1 কিলোমিটার দূরে আমাদের প্রথম ব্রহ্মকুণ্ড, সেখানে পৌঁছলাম। সামনে পাহাড়ের ভিউ। গাড়ি নিয়ে গেলে পান্ডু পোখর পার্কিংটাকে ইউজ করতে পারো, 50 রুপিস ফর এ ডে। এইখান থেকে ব্রহ্মকুণ্ডের যে হট ওয়াটার স্প্রিংস, এখানের এন্ট্রি আমরা ব্যাক পেছন দিয়ে করছি। সবাই এখান দিয়ে মেন রোড দিয়ে আসে, আর আমরা এলাম এই পেছনে ব্যাক সাইড এন্ট্রি দিয়ে। পাহাড়ের সামনে দিয়ে এন্ট্রি, এইখান দিয়ে ব্রহ্মকুণ্ড যাওয়ার সুইমিং পুলের রাস্তা। এইখান দিয়ে সুইমিং পুল বানিয়ে রেখেছে, যেটাতে 20 টাকা করে পার হেড। হুইল চেয়ার ফ্রেন্ডলি, মানে দুদিকে, এপাশে সিঁড়িও আছে আর এপাশ দিয়ে নর্মাল র্যাম্পের মতো করা। ওইটা হচ্ছে সুইমিং পুল, ওখানে টাকা দিয়ে চান করা যায় গরম জলে। ভগবান ব্রহ্মা সৃষ্টির দেবতা। সৃষ্টিকর্ম নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পরে ধর্ম এবং শান্তির প্রতিষ্ঠার জন্য তিনি এই স্থানেই এক বিশাল যজ্ঞ করেছিলেন। আশেপাশের উষ্ণ জলধারা তখন থেকেই প্রবাহিত হয়ে আসছে। এত ঘুরে খুঁজে পেলাম সপ্তধারা ব্রহ্মকুণ্ড। সপ্তধারা ব্রহ্মকুণ্ড, এইটি হচ্ছে আদি ব্রহ্মকুণ্ডের উৎস। বর্তমানে ব্রহ্মকুণ্ড রাজগীরের একটি জনপ্রিয় তীর্থ এবং পর্যটন ক্ষেত্র। ব্রহ্মকুণ্ডের জল প্রাকৃতিকভাবে উষ্ণ এবং এতে সালফার সহ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। আধুনিক দৃষ্টিতে এই জল ত্বকের রোগ, বাত এবং অন্যান্য শারীরিক সমস্যায় উপকারী বলে ধরা হয়। তাই ধর্মীয় আস্থার পাশাপাশি চিকিৎসাগত কারণেও বহু মানুষ এখানে স্নান করতে আসেন। চান করতে তো ইচ্ছা করছিল, কিন্তু আজ থেকে 20-22 বছর আগে যখন গেছিলাম তখনও করতে পারিনি, আর এখনও চেয়েও আর নামতে পারলাম না, এত ভিড়। সত্যি শরীরে তো ব্যথা বিষ অনেক আছে, কিন্তু মনে হচ্ছে সেটা অ্যালোপ্যাথি ওষুধ দিয়েই মেটাতে হবে। ব্রহ্মকুণ্ডের আধ্যাত্মিক মহত্বটা এতটাই বেশি যে বেশিরভাগ ভক্ত এইখানেই স্নান করতে আসেন। না হলে মেন রোডের উল্টো দিকেও 3-4টে এই রকম জায়গা আছে, সেইখানে ভিড়টা তুলনামূলক অনেক কম। ব্রহ্মকুণ্ডের মেন এন্ট্রি থেকে বেরিয়ে এসে এই ভিড় ভাড়াক্কা। রাজগীর ঘোরার এটাই সঠিক সময়, তাই এত ভিড়। এইটা পান্ডু পোখর রাজগীর, যেখানে নানা রকম ওই ফান রাইড। রাজগীরে এসে ফান রাইড করা, এই তো কলকাতাতেও করে নিতে পারি। যারা এখানে লোকাল তাদের জন্য ঠিক আছে। এই ব্রহ্মকুণ্ড থেকে বেরিয়ে কৃষ্ণ রথের চাকার দাগ এক্সেট্রা এগুলো দেখতে 4 কিলোমিটারের রাস্তা, মনে হচ্ছে যেতে 40 কিলোমিটারের সময় লাগবে। রাজগীর খুব ছোট্ট শহর, আর এই জায়গাটাতেই একটু জ্যাম হয়। এইখান থেকে রাস্তাটা কিন্তু পুরো একদম স্মুথ অ্যান্ড রাশ ফ্রি।
এখন এসছি মানিউর মাঠ, মেন রোড যেটা দিয়ে যাচ্ছিলাম সেইটা দিয়ে, এই যে মেন রোড, এইখান থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে স্বর্ণ ভাণ্ডারের দিকে, আর তার পাশেই এইটা। মানিউর মঠ একটি প্রাচীন ও পবিত্র জৈন তীর্থস্থান। বেসিক্যালি এখানে সব রুইন্স, অনেক পুরনো যুগের। দাঁড়াও এদিকে। আবার অনেকের বিশ্বাস রাজা পরীক্ষিতের পুত্র জন্মেজয় এখানেই সর্পদহনের যজ্ঞ করেছিলেন, তবে তার কোনো উদাহরণ বা ঐতিহাসিক যোগ পাওয়া যায় না। জৈন বিশ্বাসে এই স্থানে ধর্মোপদেশ, তপস্যা, সংযম চর্চা হতো। বহু জৈন আচার্য ও সন্ন্যাসী এখানে অবস্থান করে উপদেশ দিতেন। রাজগীরের অন্যান্য জৈন স্মৃতিচিহ্নের সঙ্গে মিলিয়ে মনিউর মঠ জৈন তীর্থ পরিক্রমার একটি গুরুত্বপূর্ণ ধাম। বুদ্ধিস্টদের বানানো মন্দির বলতে পারো এটা একটা, কিন্তু এটা বানানো অশোকের সময়কালীন। এর মধ্যে একটা কিন্তু সেই পুরনো 2500 বছর আগেকার টাচ আছে। রাজগীর প্রাচীন মগধের রাজধানী হওয়ায় এখানে জৈন ও বৌদ্ধ উভয় ধর্মেরই বহু স্মৃতিচিহ্ন এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে আছে। এবার আমরা যাচ্ছি সোন ভান্ডারের দিকে। এখানে লেখা রয়েছে স্বর্ণগিরি হিলস, ডিয়ার পার্ক, সোন ভান্ডার আর জরাসন্ধ ব্যাটেল গ্রাউন্ড, সবই সামনে কিন্তু। সোন ভান্ডার সোজা আর জরাসন্ধ ব্যাটেল ফিল্ড এইখানেই, দুটোরই কিন্তু এইখানেই। এইখানে বিশাল পার্কিং আছে। এইটা হচ্ছে সোন ভান্ডার আর এইখান দিয়েই জরাসন্ধ ব্যাটেল ফিল্ড। সোন ভান্ডার একটি রহস্যময় ও ঐতিহাসিক প্রাচীন গুহা সমষ্টি। প্রচলিত কথা অনুযায়ী এই গুহায় বিপুল সোনাদানা লুকিয়ে রাখা হয়েছিল। গুহার দেওয়ালে রহস্যময় চিত্র এবং লিপি থাকার কারণে বহুদিন ধরেই ধারণা করা হয় এখানে কোনো গুপ্তধনের ইঙ্গিত আছে। অনেক গবেষকদের মতে সোন ভান্ডার ছিল জৈন মুনিদের সাধনাস্থল। সোন ভান্ডারের লিপি ও চিহ্ন নিয়ে বহু গবেষণা হয়েছে। কেউ কেউ মনে করেন এগুলো গুপ্তধনের সংকেত, আবার অনেকে বলেন এগুলো ধর্মীয় বা দান সংক্রান্ত শিলালিপি। এখানে সবাই দেওয়ালে টাকা ঠেকাচ্ছে, ঠেকিয়ে প্রণাম করে যাচ্ছে বলে ধনপ্রাপ্তির জন্য মেনলি এই জায়গাটায় মান্যতা আছে। মনে করা হয় রাজা বিম্বিসারের বিশাল সোনার ভাণ্ডার এবং রাজকীয় সম্পত্তি সব এই গুফাতেই লুকানো আছে। এক বিশেষ মন্ত্রোচ্চারণেই সেই গুফার দরজা খুলবে। গুহার ভেতরে গেলে সেই সুস্পষ্ট চিহ্নও দেখা যায়, দুটি পাথরের বিশাল দরজার মতো। তার পাশে লেখা অনেক চিহ্ন, কিন্তু সেই চিহ্নের কি মানে এখনো পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি। কতটা ঠিক কতটা ভুল তা জানি না, কিন্তু এই গল্প মনে নিয়ে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। এটা একটা মূর্তি, এইটা অনেক কিছু জিনিস খোদাই করা যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে রক্ষণাবেক্ষণের অভাবে। আর আমাদের মতোই দেখো এখানে একখানা বলা হয় এই দরজা যদি বলপূর্বক খোলা হয় তাহলে পুরো রাজগীরের পাহাড় ধ্বংসস্তূপে পরিণত হবে। এখন আমরা সোন ভান্ডার থেকে হেঁটে বেশি দূর না, 600-700 মিটার, যেটা হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড অফ জরাসন্ধ, যেখানে ভীম আর জরাসন্ধের বলে যুদ্ধ হয়েছিল। যেটা সোন ভান্ডার দেখলাম ওটাও 2500 বছর আগেকার। মহাভারতের সময় যে ব্যাটেল সেটাও কিন্তু সেই সময়কারীরই। এই হচ্ছে রাস্তা, দেখো এখান থেকে। যারা হাঁটতে পারবে না তাদের জন্য এই মোড় থেকেই টোটো চলে, টোটো করে আরামসে আসতে পারো, কিন্তু আমাদের হেঁটেও যাওয়া হচ্ছে, একটু ঘোরাও হচ্ছে। এটা হচ্ছে প্রথম হেঁটে এসে আধা কিলোমিটার, বেশি না, একদমই 5 মিনিটসে পৌঁছে গেলাম। টোটো করার কোনো দরকার নেই যদি তোমরা পায়ে হাঁটতে পারো। আর এটা ব্যাটেল গ্রাউন্ডের ফার্স্ট লুক। জরাসন্ধ মগধের এক বিশাল ব্যক্তিত্ব। ভীমের হাতে তার মৃত্যু হলেও তার পরিচয় এখনো অনেকটাই বিশাল। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এইখানেই সেই ঐতিহাসিক দ্বন্দ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। হ্যাঁ, ওটা এখানে নয় তো, রথের চাকার দাগ অন্য একটা জায়গায় আছে। এইখানের মাটি তৈরি হয়েছিল হলুদ এবং দুধ মিশিয়ে, তাই এখনও এখানের মাটির রং হলদেটে। মহাভারতের কাহিনী অনুযায়ী জরাসন্ধ ছিলেন অত্যন্ত বলশালী এবং অপরাজেয়। তিনি বহু রাজাকে পরাজিত করে বন্দী করে রেখেছিলেন। রাজসূয় যজ্ঞ সম্পন্ন করার পথে এই বাধা দূর করতে কৃষ্ণ, ভীম
ও অর্জুন ছদ্মবেশে রাজগিরে আসেন। এরপর ভীম ও জরাসন্ধের মধ্যে দীর্ঘ গদাযুদ্ধ শুরু হয়। এখানে ওই সোন ভান্ডার থেকে টোটো করে এখানে নিয়ে এসে অনেক কাহিনী শোনায়। কি সত্যি কি মিথ্যে সেই সব নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই জায়গাটা এলে না মনে হয় কোনো সময় হয়তো ভীম এই জায়গায় পা রেখেছিল, কৃষ্ণ পা রেখেছিল, ওই ফিলিংসটা হয়। হিস্টোরিক্যাল যে কোনো জিনিসে গেলে সেই যার রিলেটেড সেই জায়গাটা ফিল হয় একটা, যে হয়তো আজ থেকে 2500-3000 বছর আগে এখানে তারা এসেছিল যেখানে আজকে আমি পা রাখছি। ব্যাটেল গ্রাউন্ড অফ জরাসন্ধ দেখে সোজা আবার সোন ভান্ডারের সামনে পার্কিংয়ে ফিরে এলাম। দুটি জায়গার মধ্যে ডিস্টেন্স একদমই ওয়াকেবল, টোটোর একদমই দরকার পড়ে না। এই দেখো ব্যাটেল ফিল্ডে সব বিন্দাস, এখানে সব কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। হাতে খাওয়ার নিলে তবে কিন্তু টানাটানি করবে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবার। পুরো বিহার ঘুরে কোথাতেও তোলাবাজ পার্কিং পাইনি। এখানে সোন ভান্ডারে যে এসেছি এখানে পার্কিং চার্জ 20 রুপিস ফর 4 আওয়ার্স। সামনে জেপি জয়প্রকাশ উদ্যান ওখানে গেলেও ওখানে পার্কিং লাগবে না, বন বিভাগের পার্কিং। অ্যান্ড দিস ইজ দ্য পার্কিং রেটস। বাংলার মতো বিহারে কোথাতেও পার্কিংয়ের জন্য একটুও জোর জুলুম নেই। জয়প্রকাশ নারায়ণ জেপি নারায়ণ উদ্যান, যেখানে হচ্ছে মেনলি জরাসন্ধ তার মূর্তি বানানো আছে। গাড়িটা এখানেই রেখে দিলাম। গাড়িতে আসলে কিন্তু এই যে মেন রোড, রাজগীর থেকে যে বেরিয়ে যাওয়ার মেন রোড, এই মেন রোডের বাঁদিক ডান দিক সব জায়গাতেই গাড়ি দাঁড় করানো যায়। ভালো জায়গা, সিস্টেম ভালো। এইখান থেকে ঢুকলাম, এখানে 10 টাকা করে এন্ট্রি ফি। আর এখানে লেখা রয়েছে আর্ট গ্যালারি, অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া অ্যান্ড টয়লেট। আর্ট গ্যালারি আর অডিটোরিয়াম দুটোই চালু নেই, শুধু পার্ক ঘোরার জন্য 10 টাকা করে এন্ট্রি ফিস। অ্যান্ড এই গেট থেকে টিকিট চেক করিয়ে ঢুকে এটা জয়প্রকাশ নারায়ণ উদ্যান ঢুকে গেলাম। এই পার্ক সুন্দর পার্ক। এখানে লেখা রয়েছে আর্ট গ্যালারি অ্যান্ড অডিটোরিয়াম, অ্যারো মারা রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বললো এখন বন্ধ আছে। তারপর মানে মেনলি আমি কোয়ারি করে জানতে পারলাম যেটা এখনো ওপেনিংই হয়নি, সিএম এর নাকি এখনো টাইম হয়নি আসার এইখানে, তাই ওটা বিনা উদ্ঘাটনে বন্ধ হয়েই পড়ে রয়েছে। এটা নেচার পার্কের একটা ওয়াক, এরমভাবে চারদিকে এরম গিয়ে ওই পাশ দিয়ে গিয়ে মেনলি একটা বিশাল নেচার পার্ক, খুব সুন্দরভাবে বানানো, ভালো সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে, বেশ সুন্দর, বিশাল বড় করে ভালোভাবে বানানো। আর এখানে জরাসন্ধের জীবন বৃত্তান্ত, জরাসন্ধ লাইফ স্টোরি, এখানে ইংলিশে লেখা, এখানে হিন্দিতে লেখা। আমি ইংলিশেরটাই প্রেফার করছি যাওয়ার জন্য, একটু পড়ে দেখার জন্য। এদিকে ইংলিশের অ্যারো মেরে লেখা কিন্তু হিন্দিতে, ইংলিশ হিন্দি দুদিকে দুটো লেখা, কিন্তু এইখানে 3টে স্টোরি, ওখানে 3টে স্টোরি, পুরোটাই পড়তে হবে। এটা জরাসন্ধের জন্মের ইতিহাস। 2 রানীকে আর্ধেক করে খাইয়ে দিয়েছিল রাজা, একজনকে খাওয়ানো ছিল, 2টো অর্ধ বাচ্চা মৃত জন্মগ্রহণ করেছিল। তাকে জরা নামক এক রাক্ষসী জোড়া লাগিয়ে 12 বছর মানুষ করেছিল। আর সেই জরাসন্ধকেই ভীম মল্লযুদ্ধে চিরে 2 আধখানা করে মেরে ফেলেছিল। জরাসন্ধ এত শক্তিশালী ছিল যে চক্রবর্তী সম্রাট হওয়ার জন্য 100 রাজাকে পরাজিত করে না মেরে বন্দি বানিয়ে রেখেছিল, যাতে 101 রাজা হয়ে যাওয়ার পরে মহাদেবের কাছে তাদের বলি দিতে পারে। মহাদেবের বিশাল ভক্ত ছিল জরাসন্ধ। সংক্ষেপে যেটা, 100 জনকে হারিয়েছিল, 101 নম্বর রাজা হচ্ছিল যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে না হারিয়ে কোনোভাবেই সে চক্রবর্তী সম্রাট হতে পারছিল না, তাই শ্রীকৃষ্ণ টিক্স খাটিয়ে জরাসন্ধকে ভীমের মল্লযুদ্ধের জন্য আহ্বান করে। তখনকার যুগে ছিল মল্লযুদ্ধে কেউ যদি কাউকে আহ্বান করতো, না করলে তাকে কাপুরুষ বলা হতো। সেই মল্লযুদ্ধে সে অ্যাকসেপ্ট করে, ভীমকে তার অপোনেন্টে চুজ করে, এবং তারপরেই জরাসন্ধের মৃত্যু হয়। জরাসন্ধের মৃত্যুর পর তার ছেলে সহাদেব হয়েছিল মগধের রাজা। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনদের সাথও দিয়েছিল তিনি। মানে এখানের এই স্টোরিটা পড়ে একটা জিনিস তো মনে হচ্ছে, জরাসন্ধ চক্রবর্তী সম্রাট হতে চেয়েছিল, আর কিছু ভুল কিন্তু জরাসন্ধের নেই। যুধিষ্ঠির, তাকে বাঁচাবার জন্য কৃষ্ণ যত টিক্স খেলেছিল। কৃষ্ণর পিসি ছিল কুন্তী। আমার এটা পার্সোনাল ফিলিংস যে কৃষ্ণ মনে হয় কোনো না কোনোভাবে বায়াসড ছিল পঞ্চ পাণ্ডবের জন্য, তাই কোনো না কোনোভাবে সব জায়গাতেই পঞ্চ পাণ্ডবকে বাঁচিয়েছে, যুদ্ধে জিতিয়েছে। এখানে বসে কংস, জরাসন্ধ, কৃষ্ণ, পঞ্চ পাণ্ডব
সবার যে হিস্ট্রি এবং তার মধ্যে লিঙ্ক সেইটাই আদিকে বোঝাচ্ছে ওর মা। এখানে চিফ মিনিস্টার নীতিশ কুমারের অনেক ব্লা 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 লেখা। আর এই হচ্ছে সেই মহারাজ জরাসন্ধ, সেই সময় মগধের চক্রবর্তী সম্রাট হওয়ার আশায় 100 জনকে হারিয়েছিলেন। এত বড় স্মারক বানিয়ে তার মধ্যে বিশিষ্ট অতিথি তাদের নাম খোদাই করে লেখা, এটা ঠিক আমার হজম হলো না। এখানে জরাসন্ধ এবং তার ফ্যামিলি হিস্ট্রি, মহাভারতের ফ্যামিলি হিস্ট্রি, মগধের ফ্যামিলি হিস্ট্রি দিলে বেশি ভালো হতো। দ্য গ্রেট ওয়ারিয়র অব মগধ। আমার দেখা সেই পুরনো রাজগীর আর এখনকার রাজগীরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রাজগীরকে ঢেলে সাজানো হয়েছে এবং সেই কাজ এখনও অব্যাহত। এবার আমরা যাচ্ছি বিম্বিসার জেলের দিকে। রাজগীর সত্যি ঐতিহাসিক, ঐতিহ্য ভরা। বিম্বিসার জেলে ঢুকছি আমরা। ওই যে ওইখানে গাড়ি রেখে, আর সামনেই একটা বোর্ড আছে, বোর্ডটা দেখিয়ে দিই। দিস ইজ দ্য প্লেস অফ বিম্বিসার জেল। এই বিম্বিসার জেলের অজাতশত্রু তার ছেলে বিম্বিসারকে এখানে জেলে বন্দি রেখেছিল এবং এই জায়গাটা নিজে বিম্বিসার চুজ করেছিল। বৌদ্ধের সংস্পর্শে এসে সহানুভূতিশীল হওয়াই বিম্বিসারের এই পরিণতির কারণ। এইটুকুই রুইন্স বেঁচে রয়েছে, এইটাই বিম্বিসারের জেল। বিম্বিসার ছিলেন ভগবান বুদ্ধের এক অনুরাগী ভক্ত। লোককথা অনুযায়ী এই কারাগার এমনভাবে নির্মিত ছিল যাতে তিনি বুদ্ধের অবস্থান বা উপদেশের দিকেই মুখ করে ধ্যান করতে পারতেন। কত বছর আগেকার জিনিস। বিম্বিসারের জেল, কারাগার। নিজের পুত্রর হাতে বিম্বিসার এখানেই বন্দি ছিল শেষ জীবনে। আদি চক্কর লাগাচ্ছে ওই দিক থেকে, ওই পাশ থেকে চক্কর লাগিয়ে আসবে এদিক থেকে এইভাবে। বিশাল বড়, শুধু বাউন্ডারি ওয়ালটাই আছে এখন। আর এই যে হিস্ট্রির প্রফেসর কাম লেকচারার কাম টিচার ওপরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে বিম্বিসারকে কেন ক্যাপচার করা হয়েছিল। আমি বললাম তার ছেলে করেছিল, কেন করেছিল আমি জানি না। রাজত্বের জন্য সব কিছু। এই স্থান ইতিহাসের এক করুণ অধ্যায়ের সাক্ষী। এবার যাচ্ছি আমরা দেখতে কৃষ্ণ রথের চাকার দাগ। দেখো কোথায় সবকিছু কিন্তু একদম রোডের ধারে, মানে গাড়ি এরকম পার্ক করে দাও, দিয়ে ঘুরে নাও, একদম কাছে। আয় আয় আয়। কোথায় আছে দেখি, কোন দিকে? দেখলেই বুঝতে পারবি, দেখ না, এই যে হচ্ছে রথের চাকার দাগ, দেখ। সনাতনী ধর্মের এই যে জিনিসটা দেখা, কৃষ্ণ রথের চাকার দাগ, বিশাল পাওয়া দ্বিতীয়বার। প্রথমবার এসেছিলাম দিদি জামাইবাবুর সাথে পুরো রাজগীর ঘুরতে, নালন্দা ঘুরতে। এই হচ্ছে সেই রথের চাকার দাগের সামনে দাঁড়িয়ে। এইখানেই রথের চাকার দাগ। আমি যখন আজ থেকে 20 বছর আগে দিদি জামাইবাবুর সাথে এসেছিলাম, তখন যে আমার সাথে গাইড ছিল, গাইড না, সে অনেক কিছু জানে, সে এখানে বলেছিল যুদ্ধ হয়েছে এবং এই যে ভীম জরাসন্ধ একে অপরকে তুলে ফেলেছে, সেই হাতের ছাপ কোনোই পড়েছে, পায়ের হাঁটু পড়েছে, সেইগুলোও আছে। আর লোকেশনটা দেখো, উদয়গিরি পাহাড়, আর এইখানে শ্রীকৃষ্ণর সাথে এই ব্যাটেল ফিল্ড। এটাও কিন্তু একটা ব্যাটেল ফিল্ড। এই যে এখানে যে হাতের কোনোই, এই যে হাত পড়েছে, দেখো হাতের ছাপটা পুরো প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। 5টা আঙুল দেখো একবার, এই দেখো, বুঝতে পারছো? এইখানে হাত পড়েছে, এইখানে সব, এই যে এইখানে এই গর্তটা কোনোই এইসব গিয়ে পড়ার সব এই দাগ, এইসব। হ্যাঁ উসি কা ওই में बता रहा हूँ बच्चे को। দেখো, তোমরা হয়তো বলবে যে এই পায়ের ছাপ, হাতের ছাপ, রথের চাকার দাগ থেকে গেছে এখানে। হ্যাঁ, থেকে গেছে এই কারণে, তখন এক রাজার সাথে আর এক রাজার যুদ্ধ হচ্ছে, সেখানে শ্রীকৃষ্ণ আছে। সেই জায়গায় আবার কারোর আসার সাহস হতো না, শ্রদ্ধায় ভক্তি সব কিছু মিলিয়ে। তাই এই জায়গাগুলো এইরকমভাবেই প্রিজার্ভ হয়ে তখনকার মাটি এখন পাথর হয়ে গেছে। এটাই সত্যি। হ্যাঁ,
কৃষ্ণের রথচিহ্ন রাজগিরের এমন এক স্থানে যেখানে পৌরাণিক বিশ্বাস এবং ইতিহাস একসাথে মিলিত হয়েছে। এইখানে এসে হঠাৎ করে মিলিয়ে গেছে সেই রথের চাকার দাগ। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আমি এই ব্যাপারে, সনাতনী ব্যাপারে তর্কে যাব না, বিশ্বাসই আমার সব। এই ফিলিংটা আসে শ্রীকৃষ্ণ যেই রথে বসে, সেই রথের চাকা, মানে আমি বলে বোঝাতে পারছি না আমার ফিলিংসটা। সেই 20 বছর আগেকার ফিলিংস যেটা ছিল, ঠিক সেই ফিলিংসটাই আবার এইখানে পড়ে টেনেছে। যেরমভাবে মল্লযুদ্ধ হয় তার ছাপ চারিদিকে পড়ে, চারিদিকে। খুব কম সময়ের জন্য এখানে আসা, এই জায়গাগুলো ছেড়ে যেতে মন চায় না। সত্যি রাজগীর এইসব জায়গাগুলো সত্যিই খুব সুন্দর। ইতিহাসবিদদের মতে এটি একটি পৌরাণিক স্মৃতিচিহ্ন মাত্র, প্রত্নতাত্ত্বিক কোনো প্রমাণ নেই। তবু রাজগীরের ইতিহাস এবং লোককথার সঙ্গে এটি গভীরভাবে জড়িত। এবার এগিয়ে চললাম রাজগীর শহরের চারপাশে ঘিরে যে পাথরের প্রাচীরটি আজও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, সেইটিকে দেখতে, যাকে এখন নাম দেওয়া হয়েছে সাইক্লোপিয়ান প্রাচীর। মগধের শক্তিশালী রাজা বিম্বিসার এই প্রাচীরের নির্মাণের সূচনা করেন এবং পরবর্তীতে তার পুত্র অজাতশত্রু এটিকে আরও সম্প্রসারিত ও মজবুত করে। এই প্রাচীরের পাথরগুলো এমনভাবে বসানো যে নিজেদের ওজনেই স্থির থাকে, কোনো কিছু উপাদান ছাড়াই পাথরের সাথে পাথর লেগে দাঁড়িয়ে। এই পাঁচিল দুপাশে, এর মাঝখান দিয়ে রাস্তাটা ঢুকে গেছে। দেখো কত হাজার বছর আগেকার পাথরের ওপর পাথর রেখে তৈরি সেই ওয়াল। এখানে উঠবো না, এই যে জিনিসগুলো দেখো, এই দেখার জন্য, এই যে পাঁচিলটা দেখার, এটাই দেখতে সবাই আসে। আদি বলল এই যে এক্ষুনি দেখালাম সেইটার উপরে উঠবে, দেখি কি করে ওঠে। প্রাচীরটি রাজগীরের 5টি পাহাড় ঘিরে প্রায় 40 কিলোমিটার জুড়ে বিস্তৃত। প্রাচীন রাজগীর নগরকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করত। এই যে উঠে এসেছি ওপরে, অনেকটাই উঠে এসেছি। হ্যালো, এইখানে উঠে এসেছি, আর এইখানে এই ওয়াল পুরো রাজগীরকে ঘিরে রয়েছে এই ওয়াল। তার কিছুটা অবশেষ এইখানেই বেঁচে। নিচে দেখে, আমায় দেখে লাফাস না, এখানে কিন্তু পড়ে গেলে। এই হচ্ছে সেই পাথরের ওপর পাথর রেখে এই গ্রেট ওয়াল। ওই পাশেও আছে, ওখানেও উঠেছে একদিকে উঠলেও। আর খুশির খবর, আর একজন উঠে চলে এসছে ওইখান থেকে। চলে এসো, যদি আসতে হয় চলে এসো। এখানে এনাদের সাথে অনেক কিছু কথা হলো। ওই যে প্রথমেই একটা কুয়ার মতো দেখালাম না, সেখানে এনারা বললেন একটা যজ্ঞ করেছিল সব সংসারে সাপদের জ্বালিয়ে দেওয়ার জন্য, আহুতি দেওয়ার জন্য হাবান কুণ্ডে। 20 বছর আগে দেখেছিলাম, তখনও লোকে বলেছিল হ্যাঁ ওখানটাই, কিন্তু সেটা যে ওইটা, আমি ওখানে যখন গেলাম ওখানে বললো ওটা বুদ্ধ মূর্তি, মানে বুদ্ধ প্রতিমা, বুদ্ধ মন্দির। কিন্তু সেটা আমি যখন 20 বছর আগে এসেছিলাম তখন আমায় বলেছিল ওটাই রাজা দক্ষ যজ্ঞ করেছিল সব সংসারের সাপেদের মেরে ফেলার জন্য। রিজনটা আমি জানি না, জেনে আমি বলবো। এবার যাচ্ছি, রিটার্ন করছি, ওই রাস্তা দিয়ে রিটার্ন করছি বিশ্ব শান্তি স্তূপা, যদি দেখা যায় টিকিট পাওয়া যায়। তো আমরা চলে এসেছি, এখান থেকে রাইট সাইড নিচ্ছি বিশ্ব শান্তি স্তূপার জন্য। এই মেইন রোড থেকেই আমরা ঢুকে গেলাম বিশ্ব শান্তি স্তূপা। এখানে ঘোড়ার রাইড অনেক হয়। এটা হচ্ছে ওই ব্রহ্মকুণ্ডের সামনে থেকেই ঘোড়ার রাইডগুলো পাওয়া যায়, সেখান থেকেই সবাই এই ঘোড়ার রাইড নিয়ে, এই যে পুরো রাস্তার দুধারেই তো পড়ে সব কিছু, তো এই রাইডটা করে সবাই। বিশাল বড় পার্কিং এরিয়া। এই পথে যাওয়ার সময় পড়ে জীবক আম্রবন, তারও কিন্তু ঐতিহাসিক মহত্ব অনেকটাই, সেটাও দেখেছি অন্যদিন। বিশাল পার্কিং এরিয়া, বিশাল পার্কিং এরিয়া, বিশাল। বাস, ট্রাক, বাইক সবার জন্য আলাদা আলাদা।
এইখানে গাড়ি পার্ক করে এই চলে এলাম। এইখান দিয়ে এন্ট্রি, আর এইখান দিয়ে হচ্ছে টিকিট কাউন্টারে যাওয়ার জন্য। এই টিকিট কাউন্টারটা কিন্তু এখনো তৈরি হয়নি, হচ্ছে। শান্তিস্তূপা যেদিন ঘুরবে সেদিন ঘোড়া কাটোরা লেকটাও ঘুরে নিও। এটা দুটো মিলিয়ে প্রায় হাফ দিনের ট্যুর। দারুণ, আর এটাই রাজগীরের মেন অ্যাট্রাকশন। হেঁটে এখন টিকিট ঘরের দিকে যাব। আদি আর ওর মা আগেই চলে গেছে, যদি রাইডটা হয়। আদি আর ওর মাকে দেখতে পাচ্ছি না, কোথায় খুঁজে বার করতে হবে টিকিট কাউন্টারে। আমরা ঘোড়া কাটোরা লেকটা ঘুরেছি অন্য দিনে, তার ভিডিও তোমরা পাবে আমাদের নেক্সট ভিডিওগুলোতে। এই স্তূপটি নির্মিত হয় 1969 সালে জাপানের এক বৌদ্ধ ভিক্ষুর উদ্যোগে। রিমি আগে থেকে লাইনে দাঁড়িয়ে গেছে, আমি এখানে ইনফরমেশনসগুলো দেখি একবার। রোপওয়ের টিকিট কিন্তু মাঝে মাঝেই দেওয়া বন্ধ করে দেওয়া হয় যখন অত্যাধিক ভিড় হয়ে যায়, তাই এখানে গেলে আগে ভাগে প্ল্যান করে যাওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে অনেক লাইনের খেল, 4টে পর্যন্ত লাস্ট টিকিট, তারপরে আর টিকিটও পাওয়া যাবে না। টিকিট পাবো কি পাবো না এই দোনোমনোতায় গিয়ে পৌঁছেছিলাম। আলটিমেটলি টিকিট পেয়েও গেছিলাম এবং ভালোভাবে ঘুরেও এসেছি। রাইডে চাপতে চাপতে 1 ঘন্টা তো লেগেই যাবে, এত লম্বা লাইন। হ্যাঁ, তবে টিকিট কাটা থেকে রাইডে চাপা অবধি অনেকটাই সময়। এখান থেকে উঠে এসে এরকম ফার্স্ট ফ্লোরে এবার লাইন দেখো। এই লাইনের পেছনে দাঁড়িয়ে তবে গিয়ে রোপওয়েতে নাম্বার আসবে। রোপওয়ের টিকিট কাটার লাইন, তারপরে রোপওয়ে চড়া পর্যন্ত অনেকটা লাইন। সবগুলোই কিন্তু খুব স্মুথ, মানে ট্রাফিকটা রোপওয়ে চড়া পর্যন্ত খুব স্মুথ। জিগজ্যাগ করে ওই বিশাল ওখান থেকে, মানে যতটা দেখা যাচ্ছে তাও আরও 3টে লাইন ক্রস করে এসে লাস্ট লাইনে দাঁড়ালাম এবার টিকিট পাওয়ার পরে। দিস ইজ দ্য টিকিট, রোপওয়ে টিকিট। প্রথমবার একটা খুব ভালো জিনিস, এটা আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। দারুণ ইনিশিয়েটিভ। রাজগীর সত্যিই সুন্দর, একটা পর্যটন স্থল হিসেবে খুব ভালোভাবে গড়ে উঠছে এই রাজগীর। রাজগীর প্রাচীনকালে মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল এবং ভগবান বুদ্ধ বহুবার এখানে অবস্থান করে উপদেশ দিয়েছিলেন, তাই এই স্থানটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। এটা প্রথম স্টেপ এগোচ্ছি, এরপরেও আরও স্টেপ আছে। এটা এবার যাচ্ছি 2nd ফ্লোরে। 1st ফ্লোর থেকে উঠে এবার আবার 2nd ফ্লোরে বসতে হবে। এখানে এই রোপওয়েতে অনেক জায়গায় চেকিং এবং বিশাল লম্বা লাইন, তবুও ব্যবস্থা খুবই সুন্দর। সিঙ্গেল সিটিং এই রোপওয়েগুলো আগে চলতো, শুনলাম এখন বন্ধ হয়ে গেছে 2টি দুর্ঘটনা ঘটার পরে। সত্যি এটা কিন্তু দুর্ঘটনা ঘটার মতোই। এটা আবার নেক্সট পড়াও। এইখান থেকে ঢুকে গেলাম আবার 2nd ফ্লোর থেকে উপরে যাওয়ার রাস্তা। ভিডিও অ্যালাউ না। না, এইটা বাইরে প্রথমবার, সায়েন্স সিটিতে তো ঠিক আছে, তবুও তো রোপওয়ে। হ্যাঁ রোপওয়ে। सिग्नल वाले थे कितने, उसमें मजा आती होंगे अकेले। আজকে পুরো রাজগীরটা ঘুরে যখন প্রায় 3:30 বাজে তখন ভাবলাম যা আজকেও রোপওয়েটা মিস হয়ে গেল, কিন্তু না, আলটিমেটলি
আমরা রোপওয়েতে চড়ে চলেছি শান্তি স্তূপার দিকে। এর আগের বার এসে কিন্তু এই রোপওয়েটা চড়া হয়নি, কারণ সেদিন রোপওয়ে বন্ধ ছিল আর আমাদের কাছে এত সময় ছিল না যে হেঁটে উঠব। দেখো গাছগুলো কেমন গোল্ডেন গোল্ডেন লাগছে। রাজগীরের জন্য যাত্রা একটা সাডেনলি ডিসাইডেড প্ল্যান, উইন্টার ভ্যাকেশনে স্টে, মানে আদির জন্য ছিল স্টেকেশন। বাঙালিদের হাওয়া বদলের ডেস্টিনেশনের লিস্টে রাজগীরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। ধীরে ধীরে তার প্রাধান্যতাটা একটু কমে গেছে। যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের বলবো রাজগীর একবার ঘুরে এসো। এখানে ইতিহাসের সাথে পর্যটনের একটা খুব সুন্দর মেলবন্ধন খুঁজে পাবে। আমাদের রাজগীর বেশ ভালো লেগেছে। অনেকেই যারা ঘুরতে যায় তারা বৌদ্ধগয়ায় স্টে করে, রাজগীর ঘুরে নালন্দা ঘুরে আবার ফিরে যায় বৌদ্ধগয়ায়। কিন্তু আমি বলবো রাজগীরে স্টে করো। এখানকার সিনিক বিউটি, পর্যটন বারবার তোমাকে আসতে বাধ্য করবে এই রাজগীরে। এখানে লোকেদের মধ্যে একটা সরলতা আছে, কারণ পর্যটনের ওপরেই বেসিক্যালি ডিপেন্ডেন্ট পুরো রাজগীর। অটোমেটেড। কোন দিক দিয়ে এবার? আচ্ছা, এখান দিয়ে বেরোতে হবে। তো রোপওয়ে ফেরা এটা রিটার্নের জন্য, আর এটা আমরা উপরে যাচ্ছি আবার। রিটার্নের লাইন লেগে গেছে। পেছনে আগে কিছু দেখ। अगला बार फिर से मौका मिले कि पहाड़ चढ़ा जाए तो राजस्थान चला। এখানে হনুমানকে খাওয়াচ্ছে, দেখা এদিকে দেখো, আমরা আসছি। হ্যাঁ, টুপি, ওই টুপি পড়ে গেলে তোকে আবার পাঠাবো টুপি আনতে। ও আমরা যখন রাজগীর ঘুরতে গেছি তখন শীতকালের ফগ চরমে চলছে। শীতকালের যদি এমন সময় রাজগীর যাও যখন চারপাশে ফগ নেই, তখন এর সৌন্দর্য অনেক অনেক গুণ বেশি। এইখানে এখানে হেলিপ্যাড আছে, মানে ভিআইপি যারা, তাদের তো রোপওয়ে, পায়ে হাঁটা সব কিছুই আর চলে না। হেলিকপ্টার করে আসতে হবে ভাই, হেলিকপ্টার, হেলিপ্যাড। এখানে সবার ওই পেছনে, এখান থেকে সরাসরি নিচে রাজগীর সব কিছু দেখা যায়। আমরা এখন শান্তিস্তূপে যাওয়ার আগে ওইখানটায় ঘুরে আসবো। হনুমান খুব আছে, বাট কাউকে কোনো ডিস্টারবেন্স করে না। কি লেখা আছে পড়ে দেখি একটু। আর ওদিকে গিয়ে কিছু দেখ। এগুলো সবগুলোই বুদ্ধিস্ট কারণ না করো সমাধিস্থল, বিশ্ব শান্তি স্তূপার কাছে। আর সূর্যাস্ত, এখানে দাঁড়িয়ে সূর্যাস্তটা দেখাচ্ছে দেখো। সাহসী আদি এদেরই জায়গা। বিশ্ব শান্তি স্তূপা। এখান থেকে প্যারাগ্লাইডিং করা যেতে পারে, তাই না আদি? এখান থেকে দৌড়ে গিয়ে জুম, পুরো একদম নিচে।
এইটায় পরে যাব, তার আগে এইখানে কি আছে এটা দেখে আসি। এই জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, আমার জানা ছিল না। বারণ করার সাথে সাথেই ক্যামেরা অফ করে দিয়েছিলাম। এবার আমরা যাব শান্তি স্তূপায়, যেটা মেন বিল্ডিং, বহু প্রাচীন। এই স্তূপটি সাদা মার্বেল পাথরে নির্মিত এবং এর চারিদিকে ভগবান বুদ্ধের 4টি ভিন্ন মুদ্রার মূর্তি স্থাপন করা আছে। শেষ হয়ে যাচ্ছে, ওইখানেই পয়েন্টটা শেষ। এইটা মেবি হেঁটে ওঠার রাস্তাটা হবে। প্রচন্ড হাওয়া, দারুণ হাওয়া চলছে, দারুণ হাওয়া চলছে। এই স্থানটি খুব আশ্চর্যপূর্ণ। এখানে যে কোনো রকম পয়সা দেওয়ালে দিলেই আটকে যাচ্ছে, কি করে সেটা বুঝতে পারলাম না। শান্তি স্তূপা ঘুরে এবার এইখানে একটা ঘন্টা আছে, ওইটা দেখে ফিরবো রোপওয়ের দিকে। এইগুলো নামতে নামতে আদে টাইম নেই, তাড়াতাড়ি কর। এইটা সূত্রা স্তূপা অফ কিছু লেখা। শান্তি স্তূপার চারপাশে অনেক জাপানি বৌদ্ধ ভিক্ষুর সমাধিস্থল আছে। আচ্ছা, এখান থেকে যে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে এই যে নিচে জিজ্ঞাসা করলাম, বললো 45 to 1 hour লাগে। পাঁচটা 10 বাজে অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে, মন্দির দেখে ফেরত চলো। রোপওয়ের সুইচ অফ হতে চলেছে এক্ষুনি, কারণ আবার রোপওয়েতে লাইন দিতে হবে। শান্তি স্তূপা দেখে সত্যি মনে শান্তি আসে। এখানে হাওয়ায় হাওয়ায় বৌদ্ধের সেই শান্তির বাণী যেন এখনো ভেসে বেড়াচ্ছে। ভগবান গৌতম বুদ্ধ আমাদের এই পবিত্র ভূমি থেকে সারা বিশ্বকে শান্তির বার্তা দিয়েছে, কিন্তু সেই বুদ্ধকে আমরা কতটা অ্যাকসেপ্ট করেছি সেটাই প্রশ্ন। বুদ্ধং শরণং গচ্ছামি, আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি। ধর্মং শরণং গচ্ছামি, আমি ধর্মের শরণ গ্রহণ করছি। সংঘম শরণং গচ্ছামি, আমি সংঘের শরণ গ্রহণ করছি। এবার এইখান থেকে ফেরার জন্য আবার সেই লম্বা রোপওয়ের ফিরতি লাইনে দাঁড়িয়ে পড়লাম। সামনে এত খাওয়ার স্টল, দুপুরে কিছু খাইও নি, তাই পেটে একটু খিদে খিদেও পাচ্ছে। তাই রিমি চলে গেল সেখান থেকেই কিছু আনতে। আর একদম সত্যি বলছি, এই যে মুড়ি মাখাটা নিয়ে এসেছিল, বাংলায় বলে ঝালমুড়ি, ওখানে বলছিল ভেলমুড়ি, দারুণ টেস্টি ছিল। এবার এখন আবার সেই একই রোপওয়ে ধরে ফেরার পালা। তবে প্রথমে যেটা বলেছিলাম, এখানে ট্রাফিক খুবই স্মুথ, যতই ভিড় হোক। এখানে একটা জিনিস না বললেই নয়, রাজগীর যত ঘুরে দেখছি এর প্রতি আকর্ষণটা ততটাই দৃঢ় হচ্ছে ধীরে ধীরে। শীতলকুণ্ড গুরুদ্বারা রাজগীর, এটা দেখে আমাদের একটু মন করলো ভেতরে গিয়ে একটু দেখে আসি, দর্শন করে আসি। কিন্তু আমি লাইফে প্রথম গুরুদ্বারা দেখলাম যেখানে আমাদের বেরিয়ে আসতে হলো না দর্শন করে, কেউ এন্টারটেন পর্যন্ত করলো না। আজকে আবার পৌঁছে গেছি চম্পারণ থেকে। এবার ফিরতি পথে ডিনারের পালা। দুপুরবেলা কিছু খাওয়া হয়নি, সকালে শুধু আলু পরোটা, খিদে তো দারুণ পেয়েছে, আর চম্পারণ, তার সাথে বিহারি লিট্টি, আর কি চাই।
আমি আমার স্টেটে এগুলো কতটা খাবো কিনা আমি জানি না, কিন্তু যখন বিহারে ঘুরতে এসেছি ওখানকার ট্র্যাডিশনাল জিনিস তো অবশ্যই ট্রাই করব। আর সত্যি আমার ভালো লেগেছে, তাই আবার ফিরে গেছি। শুধু আমারই না, এদেরও দুজনের দারুণ লেগেছে এই ট্র্যাডিশনাল দুটো বিহারি কুইজিন। হ্যালো হ্যালো, মাইক টেক্সটিং 1 2 3 4। আজকে রাজগীর ঘোরার সেকেন্ড ডে। আজকে আমরা কি কি ঘুরলাম, অনেক কিছুই ঘুরলাম, ব্যাক টু ব্যাক, তুমি সেইগুলো সবই দেখতে পেলে। কিন্তু যে জিনিসটা বলার জন্য আজকে বলবো সেটা হচ্ছে গ্লাস রুট ব্রিজ, যে নেচার সাফারি, তার কিন্তু আমরা টিকিট পেলাম না। 250খানা টিকিট দেওয়া হয় অনলাইনে, আই হোপ 100খানা টিকিট, 150খানা অফলাইনে, কিন্তু অনলাইনও এখন বন্ধ। ট্যুরিস্ট যদি এখানে আসে, যদি টিকিট আমায় নিতে হয়, তাহলে মোটামুটি রাত্রির 12টা 1টা থেকে ওখানে গিয়ে লাইন দিতে হবে, এবং তারপর ওখানে বসে থাকো, শুয়ে থাকো, যাই করো, সকাল 7টার সময় টিকিট কাউন্টার খুলবে, তারপরে পাবে টিকিট। মানে তারও গ্যারেন্টি নেই। এটা হচ্ছে গ্লাস রুট ব্রিজ নেচার সাফারি। আর যদি ওখানে জঙ্গল সাফারি যেটা হয়, যেটা জু সাফারি বলে, সেটার টিকিট পেতে গেলেও সকাল 5টার মধ্যে গিয়ে পৌঁছতে হবে, তারপরে 7টায় কাউন্টার খুলবে, সেই টিকিটটা আশা করি পেয়ে যেতে পারো। এটা আমায় কোথায় বললো? ওইখানে, যেখানে আজকে ফেরার সময় ওখানে গিয়ে কথা বলে এলাম, ওখানের যে স্টাফ তারা বলল। এখানে হোটেলে জিজ্ঞাসা করলে বলছে 300 টাকার টিকিট, 800 টাকা পার হেড। তবুও রাত 12টা 1টার সময় এখানকার হোটেল স্টাফের ছেলেরা যাবে, গিয়ে কেটে আনবে। যেটা হচ্ছে জু সাফারি 250 টাকার টিকিট, সেটা পড়বে 500 টাকা। 300 টাকার টিকিটটা পড়বে 800 টাকা। এটা হচ্ছে বললো এইরকম রেট চলছে, আমি সঠিক জানি না, যদি আপনি কাটেন তাহলে আমরা কথা বলতে পারি। তো আমার মনে হলো দেয়ার ইজ সামথিং ফিশি, যে 250খানা টিকিটের পেছনে অফলাইন অনলাইন হোটেল এদের সাথে টাই আপের কোনো একটা কিছু ব্যাকগ্রাউন্ড চলছে। তোমার কি মনে হয়? হতেই পারে, কারণ এখন প্রচণ্ড টুরিস্ট, যেখানেই যাচ্ছি প্রচণ্ড ভিড়, ধাক্কাধাক্কির মতন অবস্থা। 100টা কি 200টা টিকিট অনলি থাকাটা হচ্ছে এটাই বিশাল বড় ব্যাপার। এখন এতটা রাশ, টিকিটের সংখ্যা একটু বাড়াতে পারে অন্য টাইমের তুলনায়, কিন্তু সেখানে কোনো ব্যবস্থাই নেই। উল্টে ডাইরেক্ট পাওয়া যাচ্ছে না, সকালবেলা এসে লাইন দিতে হবে, এই করতে হবে, অনেক কিছু। তো হতে পারে কোনো অন্য কিছু আন্ডার টেবিল ম্যাটার হতে পারে, সব কিছু তো অ্যাজাম্পশন করে বলা যায় না। তো যাই হোক, তো আমাদের মনে হলো অত কাণ্ড করে এইসব দেখার দরকার নেই। তো আমরা ওই জন্য গ্লাস রুট ব্রিজ, সাসপেনশন ব্রিজ আর সাফারি তিনটেই আমরা ছেড়ে দিলাম। এটা কিন্তু অন্য জায়গাতেও আমরা দেখেছি। হ্যাঁ, আমরা গ্লাস রুট ব্রিজটা, সাসপেনশন ব্রিজ, এই দুটোই আমরা চেষ্টা করছিলাম যদি হয়, বাট ওটা খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তো আমরা ছেড়ে দিলাম। তো কিছু তার উপরে আবার কি, গ্লাস রুট ব্রিজে যে গিয়ে আমি এত টিকিট দিয়েও আমি তবুও কেটে নিতাম, যে আমি গেলাম সকালবেলা, ঢুকে গেলাম, আমাদের কাছে পুরো দিনটা রয়েছে। গ্লাস রুট ব্রিজের ওখানে গিয়ে আমি খুব এনজয় করলাম, অনেকটা টাইম স্পেন্ড করতে পারলাম। সেটাও কিন্তু না, গ্লাস রুট ব্রিজে এরকম ঢুকবে আর 1 মিনিটেও মনে হয় দাঁড়াতে দেয় না, হাট করে আবার কিন্তু বাইরে বার করে দেবে। তার জন্য 800 টাকাটা খুবই এক্সপেন্সিভ। যাই হোক, তো এইভাবে আমরা আলটিমেটলি ছেড়ে দিলাম। তো বাকি তো যেখানে যেখানে ঘুরছি তোমরা দেখতেই পাচ্ছ। আজকে যত ঘোরা হলো, আগের দিনে যত ঘোরা হলো, সবই ভালো হয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে কৃষ্ণরথের চাকার যে দাগটা, আমারও সেটা নাম্বার 1, আমারও ভালো লেগেছে। ওখানে স্বাভাবিক ব্যাপার, ওটা আমাদের মানে সবার কাছে একটা দেখাটা হচ্ছে অ্যাচিভমেন্টের ব্যাপার, যে যেখান দিয়ে কৃষ্ণের রথ গেছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি বা স্পর্শ করতে পারছি, এটাই বিশাল বড় ব্যাপার। তো এটা নিয়ে তো কোনো কথাই নেই, যে কোনো জিনিস একদিকে, আর কৃষ্ণ ঠাকুরের রথের চাকার দেখ একদিকে, এটা আমাদের হিন্দু ধর্মের একটা বিশাল বড় ব্যাপার। জরাসন্ধের ব্যাটল গ্রাউন্ড যেখানে ভীম গেছিল, মানে আজকের ঘোড়াটা সত্যি মাইথোলজিক্যালি নয়, এটা কিন্তু স্পিরিচুয়ালি। আমি মাইথোলজি বলবো না, এগুলো কিন্তু সব সত্যি ঘটনা, যেগুলো আমাদের ছিল সেইগুলোকে স্পর্শ করে দেখা, সেইগুলোকে অনুভব করা। আদিরও খুব ভালো লেগেছে, সত্যি আদিরও ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। কালকের আমাদের প্ল্যান এখনও আমরা করিনি, যেরকমভাবে আমাদের তো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে কালকে কি ঘুরবো না ঘুরবো, সেগুলো কি বাদ গেল, কোনটা দেখা হয়নি, সেগুলো এবার বসে একটু ডিসকাস করবো, তারপরে ঘুমাতে যাবো। কালকের ব্লগ আবার কালকে তোমরা দেখো। চলো, গুড নাইট আজকের জন্য। 2 জানুয়ারি, গুড নাইট, বাই বাই।